নমস্কার, সিটিভিএন একেডি প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি এবং শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। আপনাদের সকলের ভীষণ পছন্দের অনুষ্ঠান এবং অবশ্যই আপনারা জানেন ডক্টর প্লাস মানেই সুস্থ ও সুন্দর জীবনের সাথে। ডক্টর প্লাস আপনাদের সুস্থতা সৌন্দর্য কামনা করে। ডক্টর প্লাস তো অবশ্যই রয়েছে, আপনারা সেখানে আসতে পারেন। এছাড়াও ডক্টর প্লাসের এই অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানও আপনারা দেখতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সঙ্গে একজন করে এক্সপার্ট থাকেন, একজন ডক্টর থাকেন। তার থেকে আমরা একটা স্পেসিফিক কোনো বিষয়, কোনো অবশ্যই রোগের বিষয়ে বিস্তারিত অনেকটাই জানতে পারি। এবং তার পাশাপাশি যেহেতু লাইভ অনুষ্ঠান আজকে, আপনারা ফোনও করতে পারেন। তবে তার আগে যেটা আপনাকে করতে হবে সেটা হলো, এই অনুষ্ঠানটা যেহেতু আপনারা টিভির পর্দার ওপার থেকে দেখছেন, তাই ফোনেও একবার দেখে নেওয়ার চেষ্টা করে নিতে পারেন। সেটা কিভাবে? আপনার ফোনে ইউটিউব অপশান অবশ্যই রয়েছে, ইউটিউব অ্যাপে যান, সেখান থেকে ডান দিকে দেখবেন একটি সার্চ বাটন রয়েছে। সেই সার্চ বাটনে গেলে সিটিভিএন একেডি প্লাস লিখে সার্চ করতে হবে। তাহলে এই মুহূর্তের যে সিটিভিএনের সারফেসটা সেটা আপনার সামনে চলে আসবে। আর তারপর লাইভ স্ট্রিম, একদম সিটিভিএন লোগোর উপরেই থাকবে লাইভ স্ট্রিম। এই মুহূর্তে ডক্টর প্লাস সেখানে লাইভ স্ট্রিম চলছে। এছাড়াও এই পুরো অনুষ্ঠানটা আমরা একটা ভিডিও ফরম্যাটে আপনাদের সামনে রাখবো ইউটিউব চ্যানেলের মাধ্যমেই। সেখানে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন। এবং অবশ্যই সেই নোটিফিকেশনটা, ভিডিওটা পোস্ট হওয়ার, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয়, তার জন্য সিটিভিএন একেডি প্লাসকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সেটা একবার চটজলদি করে আসুন। এবং এছাড়াও এর পাশে তো রয়েছেই আমাদের সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে। আজকে লাইভ অনুষ্ঠান চলছে, আপনারা সরাসরি কথা বলতে পারেন আমাদের সঙ্গে। ডক্টরস রয়েছেন এখানে, ডক্টরের সঙ্গে কথা বলতে পারেন। এবং অবশ্যই যেটা বারংবার আমরা বলি, যে কোনো শারীরিক সমস্যা, সৌন্দর্যের সমস্যা, আপনারা অবশ্যই ডক্টর প্লাসে আসুন। বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস হেল্পলাইন নাম্বার রয়েছে স্ক্রিনে। যাবতীয় যা কিছু প্রশ্ন আপনারা ফোন করতে পারেন, কর্মীরা রয়েছেন সেখানে, তারা আপনাদের ফোন রিসিভ করবেন এবং সমস্ত সমস্যার সমাধান আপনাদের ডক্টর প্লাস থেকে দেওয়া হবে। চলুন আজকে তাহলে আমাদের অনুষ্ঠানে আমরা প্রবেশ করি। আজকে আমরা এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সোজা ইংরেজি শব্দে বলতে গেলে যেটা মানুষ হয়তো সহজে বুঝবে, সেটা হচ্ছে ওবেসিটি বা মেদ রোগ। এই বিষয়টা কি, আয়ুর্বেদে স্পেশালি তার কি সংজ্ঞা রয়েছে, সেই সমস্তটাই আজকে বিস্তারিত জানবো। আমার সঙ্গে আজকে ডক্টর প্লাসের তরফ থেকে যে ডক্টর রয়েছেন, ডক্টর তুহিন শুভ্র তালুকদার। স্যার অনেক স্বাগত। নমস্কার স্যার, শুরুতেই যেটা আমার প্রশ্ন, একদম শুরুতেই যেটা থাকবে, যে মেদ রোগ বা ওবেসিটি কথাটা আমরা সবাই শুনেছি, কিন্তু আয়ুর্বেদের দৃষ্টিভঙ্গিতে ওবেসিটির সংজ্ঞাটা কি? আমাদের ওবেসিটি সম্পর্কে জানতে হলে বা মেদ রোগ সম্পর্কে জানতে হলে প্রথমে বুঝতে হবে মেদ কি। আমাদের শরীর সপ্তধাতু দিয়ে গঠিত: রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। এই 7টি ধাতুর মধ্যে মেদধাতু হচ্ছে চতুর্থ ধাতু। তো মেদধাতু আমাদের শরীরে প্রচণ্ড অপরিহার্য, কারণ মেদধাতুর সাহায্যে আমরা এই যে বসতে পারছি, হাঁটতে পারছি, এই যে আমাদের মুভমেন্টগুলো ভালোভাবে করছি, এই যে হাত নাড়ানো, হাত খোলা, হাঁটা, এইগুলো যে জয়েন্টগুলো রয়েছে আমাদের শরীরে, সেগুলোই সাহায্য করছে মেদধাতু। মেদধাতু না থাকলে আমরা এই কাজগুলো খুব সহজে করতে পারতাম না। আচ্ছা, এই যে পুরো প্রক্রিয়াটা হচ্ছে, এর মধ্যে ওবেসিটি আমরা যেটাকে বলছি, মেদ ধাতু তো একটা ভালো ধাতু, আপনি বলছেন যে শরীরে থাকলে, না থাকলে অনেক বেশি সমস্যা হয়ে যেত। হ্যাঁ, কিন্তু যখন সেটা ওবেসিটিতে রূপান্তরিত হচ্ছে, তার প্রধান কারণ কি হচ্ছে? প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত খাদ্য অভ্যাস। মানুষের অতিরিক্ত মাছ, মাংস, বেশি দুগ্ধজাত দ্রব্য, মিষ্টি, এইসব জাতীয় খাদ্য বেশি গ্রহণের ফলে, এবং সবচেয়ে বড় কথা অতিরিক্ত দৈহিক পরিশ্রম না করার কারণে আমাদের শরীরে মেদধাতু জমে যাচ্ছে। ঘটনাটা হচ্ছে, এই যে বললাম 7টা ধাতু, এই 7টা ধাতু আমাদের যখন কোনো খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যের যে সারটা, যেটা আমাদের শরীরে নারিশমেন্ট হচ্ছে, সেটা প্রথমে রস, রক্ত, মাংস, মেদ, এইভাবে মেদ পর্যন্ত পৌঁছচ্ছে। এবার শরীরের যদি ভালোভাবে যদি হজম করতে না পারে, লিভারের যদি শক্তি কম হয়, তাহলে তারপর সেই যখন মেদে রূপান্তরিত হচ্ছে, সেটাকে তারপর অস্থি, মজ্জা, শুক্র, এই বাকি 3টে পর্যায়ে পৌঁছে দেওয়া যাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, ওগুলো মেদ আকারে শরীরে জমে থেকে যাচ্ছে। তো এইভাবে প্রধানত বলা যেতে পারে এটাই প্রধান কারণ, যে কম কাজ এবং বেশি খাওয়া। আমাদের উচিত যে পরিমিত খাদ্য গ্রহণ এবং সমপরিমাণ, মানে ঠিকঠাক কাজকর্ম করা, দৈহিক পরিশ্রম করা।
তবে আমাদের শরীরে মেদ আসবে না। মানে মেদ ধাতুটা যেহেতু ভালো ধাতু, কিন্তু যখনই সেটা মিসইউজ হচ্ছে, হ্যাঁ, কোনো মানে কিছুই আমাদের শরীরে অতিরিক্ত ভালো না, অতিরিক্ত ভালো পরিমিত না। দরকার হ্যাঁ, আমাদের শরীরে, যতটা দরকার ততটা, কম হলেও শরীরের জন্য ক্ষতিকর, বেশি হলেও সেটা শরীরের জন্য ক্ষতিকর। এখানে একটা বিষয় থেকে যায়, মানে আমরা যারা 10 ঘন্টা হয়তো চেয়ার টেবিলে বসে কাজ করছি, হ্যাঁ। তাদের জন্য ভীষণ বিষয়টা ভাবনার, কারণ দৈহিকভাবে পরিশ্রম। আপনারা দেখবেন যারা হচ্ছে এই ডেস্কে কাজ করে, মাথা খাটিয়ে কাজ করে, মাথা থেকে। দৈহিক পরিশ্রম করতে হয় না, তাদের সাধারণভাবে দেখতে গেলে তাদের উপার্জনটা মোটামুটি বেশি হয়, যারা দৈহিক কাজকর্ম পরিশ্রম করে। তো তাদের কাছে সেই সুবিধেগুলো থাকে যে তারা সব সময় মাছ মাংস, তারপরে ভালো ভালো খাবার বেশি হ্যাঁ, যেগুলো গ্রহণ অতিরিক্ত করার। হতে পারে, হ্যাঁ। তো এবার এই ভালো লাগার দিক থেকে এইগুলো বেশি খাওয়া হচ্ছে এবং উল্টো দিক থেকে কাজও কম, দৈহিক পরিশ্রম কম হচ্ছে। এর ফলে শরীরে মেদধাতুর আধিক্য দেখা যেতে শুরু করে। এবার উল্টো দিকে যারা বেশি খাটাখাটনি করে এবং তাদের খাদ্যাভ্যাসও দেখা যায় যে আহামরি তারা সুষম খাদ্য গ্রহণই করে, কিন্তু তুলনামূলকভাবে দেখা যায় যে তাদের আর মধ্যে হ্যাঁ, আর মেদধাতু। সত্যি কথা বলতে গেলে মানে আমাদের সমাজ ব্যবস্থাটাই হয়তো এই পর্যায়ে, মানে আপনি যেটা একটু আগেই বললেন যে যারা হয়তো মাথা থেকে কাজ করছে তাদের পারিশ্রমিকটা অনেকটা বেশি হয়, কিন্তু তাদের দৈহিক শ্রমটা অনেকটা কম হয়। এটাই কিন্তু উল্টো দিকে একদম উল্টেই যায় পুরো একদমই বিষয়টা। উল্টে যারা যায়। দৈহিক অনেকটা পরিশ্রম করেন তাদের পারিশ্রমিক হয়তো অতটা হয় না, যার ফলে তাদের খাদ্যাভ্যাসেও অতটা প্রভাব থাকে না। ঠিক। মেদজ রোগ প্রধানত দু প্রকার, একটা হচ্ছে অর্জিত এবং একটা হচ্ছে জেনেটিক্যালি, যেটা হচ্ছে গিয়ে তাদের বাবা মাদেরও সেই জেনেটিক্স ছিল, স্থূলতার আধিক্য দেখা যেত তাদের মধ্যে, তাদের থেকে জিনগতভাবে তারা এটা পেয়ে যায়, তাদের মধ্যে শুরুর থেকে এই ব্যাপারগুলো থাকে যে একটু বেশি মানে খেতে সেটা ছোট ভালোবাসে, থেকেই? অভ্যাস, মানে এটা জিন থাকে ভেতরে। এবার আচ্ছা। তার ফলে কি হয়, তাদের মধ্যে একটা ভালো লাগা থাকে খাদ্য গ্রহণের প্রতি, তাদের থেকে ছোটবেলা থেকেই তারা নাদুস নুদুস প্রকৃতির, সেভাবেই, হ্যাঁ। ওইভাবে তৈরি হয়। এবার আরেকটা হচ্ছে অর্জিত, যেটা হচ্ছে তার সেরকম জিনগতভাবে কোনো প্রভাব নেই, কিন্তু সে খেতে তো তৈরি হয়েছে ওই ভালোবাসেন, সিস্টেমটা, যে হ্যাঁ, খেতে হ্যাঁ। খেতে অভ্যেস হয়ে গেছে। এবার এইভাবে তার মধ্যে মেয়েদের আধিক্য আধিক্য দেখা যায়। আর যার ফলে মানে ওটা কোথাও গিয়ে যখন সেটা একটা লিমিট ক্রস করে যাচ্ছে, তখন হয়তো সেটা সত্যি প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। আচ্ছা, আয়ুর্বেদে বেশ কিছু দোষের কথা শুনতে পারা যায়। এই মেদ, এই যে অতিরিক্ত মেদ যেটাকে আমরা ওবেসিটি বলছি, এটা কি কোনো দোষের ফলে হয়? যেগুলো আমাদের শরীরে গুণ, সেগুলোই যখন পরিমাণে শরীরে বেশি হয়ে যায় তখনই সে দোষের আকার গ্রহণ করে। আচ্ছা আচ্ছা। এই জন্যই আমি শুরুতেই বললাম যে সবকিছুই পরিমিতভাবে ভালো। এবার যখনই সেটা মানে পরিমাণের থেকে বেশি হচ্ছে, তখনই সেটা সমস্যা তৈরি করবে সমস্যা আপনার এসে শরীরে। দাঁড়াচ্ছে। আচ্ছা, এই যে পুরো বিষয়টা ওবেসিটি, মানে যেটাকে আমরা মেদ বলছি, এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আয়ুর্বেদিক উপায় কি কি রয়েছে? আয়ুর্বেদিক উপায় আপনাকে দিনচর্যা রাত্রিচর্যার সঠিকভাবে পালন করতে হবে। মানে আপনি আগের এপিসোডগুলো যদি দেখে থাকেন, ওখানেও ডক্টর সুপ্রকাশ তালুকদার দিনচর্যা এবং রাত্রিচর্যার ব্যাপারে কথা বলেছিলেন, যে ঘুম থেকে উঠে কি করতে হবে না করতে হবে, ওই ঘটনাগুলো, ওই নিয়মগুলো যদি আমরা পালন করি, এবং খাওয়া দাওয়া বিশেষ করে দুপুরবেলা আমাদের সূর্য মাথার উপর থাকার জন্য আমরা আমাদের খাদ্য হজমের প্রক্রিয়াটা খুব দ্রুত কাজ করে, তার ফলে আমাদের উচিত যে ভারী খাবার গ্রহণ করাটা দুপুরবেলায়, এবং সন্ধ্যের পর খাদ্য গ্রহণ করা অল্প খাওয়া দাওয়া করা উচিত, যেমন একটা তরকারি, দুটো রুটি এই রকমের মধ্যে রাখা উচিত। কিন্তু আমরা করি কি, অনুষ্ঠান বাড়িগুলো কখন হয় আমাদের রাতের বেলা, তো আমরা ভারী খাবারটা খাই রাতে, কিন্তু সেই সময় আমাদের সূর্য মাথার উপর না থাকায় সিক্রেশনগুলো ভালোভাবে আমাদের বেরোয় না, তার ফলে হজমের গন্ডগোল দেখা যায়, বদ হজম হয়, অ্যাসিডিটি হয়। এগুলো পরপর সব এক একজনের সাথে কানেক্টেড। ব্যাপারটা কি হয়, যখনই আপনার ওবেসিটি হয়ে যাবে, অমনি আপনার হার্ট, লাংস এগুলো ভালো করে কাজ করতে পারবে না, এদের নার্ভগুলো উইক হয়ে পড়বে, তার ফলে কি হবে, আপনি দেখবেন আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনার হাইপারটেনশন চলে আসবে ওবেসিটির থেকে। কিভাবে আসবে, আপনার যেহেতু শিরা, ধমনী এগুলোর চারপাশেও চর্বি জমা শুরু হয়ে গেছে, আপনার তো মেন চর্বি জমে আমাদের পেটে। চর্বি আমাদের কী জন্য জমে, যে আপৎকালীন অবস্থায়, ধরুন কোনোভাবে আমরা খেতে পারছি না, খাবার দাবার জোগাড় হচ্ছে না, সেই সময়ের আপৎকালীন অবস্থায় যাতে আমরা বেঁচে সার্ভাইভ করতে পারি, তার জন্য আমাদের পেটের চর্বিটা জমে। তো শরীর সেই সময় যখন কিছু খেতে পারছি না, এগুলোই ভেঙে
শক্তি আমাদের শরীরে চালনা করে। কিন্তু সেটাই যখন আমাদের শরীরে বেশি জমে যাচ্ছে, এই জমতে জমতে বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা আমাদের জন্য ক্ষতিকর এবং তার ফলে হার্ট, লাংস যেগুলো বললাম, হাইপার টেনশন, এমনকি ডায়াবেটিসের মতো রোগও ওবেসিটির সাথে যুক্ত আছে, এর থেকে আসতে পারে। মানে সমস্তটাই নির্ভর করছে আপনি কতটা আপনার জীবনকে সচল রাখছেন, একদম কতটা খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখছেন, কতটা কাজকর্ম করছেন, সেই সমস্তটার উপর আমরা আরো বিস্তারিত আলোচনা এই অবশ্যই করব। ওবেসিটির হাত থেকে বাঁচার জন্য আপনাকে ওই যেটা বললাম খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, তারপরে নিয়ম মাফিক দিনচর্যা, রাত্রিচর্যা, যেটা স্নান থেকে শুরু করে একদম রাতে ঘুমানো পর্যন্ত সব নিয়ম মাফিক করতে হবে। আর হচ্ছে আয়ুর্বেদিক যদি যাদের হচ্ছে গিয়ে বিএমআই, বডি মাস ইন্ডেক্স যেটা রয়েছে, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য 18.5 থেকে 24.9 অবধি হচ্ছে নর্মাল। এটা হচ্ছে থাকলে অসুবিধা নেই। যেই এটার থেকে বেশি হয়ে যাবে, 25-এর ওপর চলে আসবে বিএমআইটা, তখনই হচ্ছে ধরতে হবে তার, তখনও তার ওবেসিটি না, সে তখন স্থূলতা পর্যায়ে আছে, সে মোটা হয়ে যাচ্ছে। এটাই যখন 30-এর ওপরতে চলে আসবে, তখন সেটাকে আমরা বলবো ওবেসিটি। আচ্ছা, মানে এটা একটা সুবিধে হলো আপনার ইনফরমেশনটা, যে যারা সাধারণভাবে বুঝতে চাইছেন তাদের জন্য এই ইন্ডেক্সটা খুব হেল্পফুল। এবার ব্যাপারটা হচ্ছে ইন্ডেক্সটা পাবেন কিভাবে? এখন ইন্টারনেটের যুগ, আপনি সার্চ করলেই চলে আসবে যে বিএমআই কনভার্টার বা রেশিও কিভাবে জানতে চান, আপনি পেয়ে যাবেন। ওখান থেকে দেখতে পাবেন আপনার হাইট এবং ওয়েটটা যদি আপনি ওখানে ইনপুট করেন, তাহলে আপনাকে ওখানে বিএমআই লেভেলটা দেখিয়ে দেবে। আচ্ছা, মানে এটা তো খুব মানে ইজি একটা পন্থা আমি বলবো, যে আপনি বাড়িতে বসেই শুধু ওয়েটটা নিশ্চয়ই আপনি জানবেন নিজের ওয়েট কত, সেই মতো সেটা একবার পুট করে দিলেই সেই রেজাল্টটা যেটা আসবে সেটা থেকে আপনি, যেহেতু স্যার বলেও দিলেন যে 30-এর উপরে গেলে তবেই সেটা ওবেসিটি, 30-এর নিচে থাকলে সেটা ওবেসিটি নয়, সেটা শুধুমাত্রই স্থূলতা। আর সেখান থেকে আপনাদের এইটুকু বুঝতে হবে যে না, এবার আমায় কন্ট্রোলে আসতে হবে। তো আপনাদের প্রথম সাইনই ওটা থাকবে নিজেদেরকে কন্ট্রোল করার, যে এই চেকটা একবার করে নিন নিজের জন্য। আর তাছাড়াও আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব অবশ্যই, যেহেতু প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠান একটা বিষয়ভিত্তিক হয়, সেই জন্য এই বিষয়টার উপরেও আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, অনুষ্ঠানটি লাইভ চলছে, আপনারা যে কোনো সমস্যার সমাধানে ফোন করতে পারেন। এখানে ডক্টর প্লাসের ডক্টর রয়েছেন, তার সঙ্গে আপনারা কথা বলতে পারেন। ফোনেও খানিকটা কিন্তু সমাধান সূত্র পাওয়া যায়, আমি জানি সব রোগের পাওয়া যায় না, অবশ্যই এখানে আমাদের বলার থাকবে যে তার জন্য আপনাকে ডক্টর প্লাসে আসতে হবে। কিন্তু ফোনে কথা বললেও একজন ডক্টরের থেকে কিছুটা অন্তত যদি শোনা যায় যে আমার এটা হচ্ছে, আমি পরবর্তীতে কি করব, তার ফার্স্ট স্টেপ কি হবে বা সেকেন্ড স্টেপ কি হবে, বা আমি এই পর্যন্ত করেছি তারপরে আমার কি করণীয় রয়েছে, সেগুলো অন্তত জানা যায়। আর সেগুলো জানার জন্য আপনাকে অবশ্যই ফোন করতে হবে। নিচে দেখুন সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে ফোন করুন। আপনাদের শারীরিক যে কোনো সমস্যার জন্য কথা বলুন ডক্টরের সঙ্গে। আয়ুর্বেদিক উপায় সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে কোনো প্যাথি নয়। আজকে আমরা বিভিন্ন প্যাথি নিয়ে তো কথা বলি, কোনো প্যাথি নয় আজকে, যে প্যাথিটা হয়তো আপনাদের প্রচুর খরচা হচ্ছে বা ওপর থেকে শুধুমাত্র সারফেসটা ঠিক করছে, ভেতর থেকে কিছুই ঠিক হচ্ছে না, সেটা নয়। আজকে আমরা যে বিষয়টার ওপর কথা বলছি, ওবেসিটি, তার গোড়াটা, মূলটা কিভাবে ঠিক হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার কারণ এটা আয়ুর্বেদের অনুষ্ঠান, আয়ুর্বেদিক পন্থাতে কিভাবে সুস্থতা পাওয়া যায় সেই অনুষ্ঠান। কারণ আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন ডক্টর প্লাসের তরফ থেকে, তিনি একজন আয়ুর্বেদাচার্য। সুতরাং আয়ুর্বেদের থেকে ভালো পন্থা বোধহয় আর কিছু হতে পারে না আপনার সুস্থতায়। স্যার, আমরা যে আলোচনাটায় ছিলাম, এই যে ওবেসিটি বা স্থূলতা, এর তো একটা প্রাথমিক লক্ষণ থাকবে, মানে আপনি অবশ্যই ইন্ডেক্সটা বললেন, আমরা সেখান থেকে চেক করে নিতে পারবেন যারা জানতে ইচ্ছুক নিজেদের সম্পর্কে। কিন্তু যারা ধরুন অলরেডি ওবেসিটি যাদের মধ্যে চলে এসছে, যারা বুঝতেও পারছে না ওবেসিটি রয়েছে, তাদের প্রথম উপসর্গগুলো কি হবে? দেখুন, না বুঝতে পারার তো সেরকম কারণ নেই। ধীরে ধীরে ওয়েট গেইন করছে, এগুলো দেখলে মোটামুটি সে তো বুঝতে পারবে যে সে কিছুদিন আগে কিরম ছিল, এখন কিরম আছে। তো আর শুরুতেই দেখবেন যে পেটে চর্বি জমা শুরু হবে প্রথমে আপনার, তারপরে ধীরে ধীরে সেটা যখন দেখবেন যে আপনার অনেকটা মোটা হয়ে গেছেন এবং দেখছেন যে তারপর পেটে নয়, এবার আস্তে আস্তে গায়ের অন্যান্য জায়গায়ও চর্বি জমা শুরু হয়ে গেছে, তার মানে ধরতে হবে যে আপনি অলরেডি অনেকটাই
এগিয়ে গেছেন রোগের দিকে, কিন্তু আপনাকে রোগ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। প্রিভেনশন বেটার দ্যান কিওর। তো আপনি যদি শুরু থেকেই যদি সচেতন হয়ে পড়েন, তাহলে এই রোগ আপনার আসবেই না, তাই না? একটা সচেতনতার মূল মন্ত্রই বোধহয় আয়ুর্বেদ যা যা বলছে। হ্যাঁ, আয়ুর্বেদ মতে চললে আপনার তো রোগ আসতে পারবে না। যদি এসে যায় তাহলে সেটা আগের পর্যায়ে ফিরে আসা সম্ভব আয়ুর্বেদের মাধ্যমে। খুব বেশি না, মোটামুটি আপনি 4 থেকে 5 মাস যদি আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে থাকেন, ধীরে ধীরে আপনি আগের দিকে ফিরতে শুরু করবেন। আচ্ছা, এই যে ওবেসিটি যখন হচ্ছে, ধরুন আপনি তো ওবেসিটি হওয়ার আগে পর্যন্ত বলে দিলেন যে কি কি না করলে ঠিক থাকবে মানুষ, কি কি করলে, কিন্তু কোনটা না করলে যখন চিকিৎসার জন্য আপনার কাছে কেউ আসছে তখন কি কি চিকিৎসা হবে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সুন্দরবন থেকে বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাসন্তী ব্লক থেকে। আপনার নাম? আমার নাম লক্ষণ মন্ডল। বেশ, বলুন কি সমস্যা, ডক্টর রয়েছেন। হ্যাঁ, আমার একটু জিজ্ঞাসা হচ্ছে, আমি বেশ মাসখানেক আগে ডান ধারে বুকের যন্ত্রণা নিয়ে ভুগছিলাম। এবার বুকের যন্ত্রণা সাথে ওষুধ খেতাম, একটু কমতো, তারপরে কমতে কমতে দেখলাম আমার বাম ধারে পর্যন্ত বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। তারপর আমি আমাদের গ্রামের দিকে, বাড়িতে অনেকটা দূরে, মানে ক্যানিং থেকে অনেকটা দূরে আমাদের বাড়ি, ক্যানিং থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। তা আমি তারপরে ওই আমাদের গ্রামের মানে এলাকাতে ডাক্তারবাবুরা কম্পাউন্ডার মোটামুটি ভালো, ওনার কাছে যেতে উনি আমাকে কতগুলো ছবি করতে বললো। ছবি করার পরে আমার পেটে অনেকগুলো সমস্যা হয়েছে। যেরকম সমস্যাটা আমার একটু প্রেশার প্রতি নাকি বড় হয়েছে, প্রেশারের সমস্যাটা বছর দিন হচ্ছে। আর লিভারে ফ্যাট জমেছে, সেটা মানে পরে ডাক্তার দেখে গেলে আমি নির্বাচন দিয়েছিলাম, ওখানে ফ্যাটটা বি গ্রুপে পৌঁছে গেছে। বলছি এটা তো খুব বিশাল খারাপ জায়গায় গেছে, রক্তের কোলেস্টেরল মাত্রা খুব জোর এবং মানে অনেক বেশি, আর কিডনিতে সিস্ট হয়েছে। যাই হোক, আমি এই এলাকাতে খেতে গেছে, আমার ছেলেও মানে শিয়ালদাতে একটা সরকারি সার্ভিস করে, ও আমাকে শুধু ওয়েট কমানোর কথা বলছিল। তারপরে আমি প্রথমবার যাওয়ার পরে দ্বিতীয়বার নীলরতন মেডিকেল কলেজ হাসপাতালে যে ডাক্তারবাবুকে আমি দেখিয়েছিলাম, উনি একজন অবাঙালি, উনি আমাকে ওই একই কথা বলেছিল ওজনটা কমানোর জন্য। কিন্তু আমি এখন ওজনটা কমিয়ে ওষুধ খাওয়া তো প্রায় 5-3 মতো বন্ধ করে দিয়েছি। কিন্তু আমার একটু সমস্যার মধ্যে একটু মানে পায়খানাটার একটু সমস্যাটা বেশি হচ্ছে, বুকের যন্ত্রণাটা প্রায় একদম নেই বলে চলে, একটু সামান্য একটু হচ্ছে। আমি একটু শুধু জানতে চাই, আমি যে লিভারের ফ্যাটটা মানে আমি গ্রাম অঞ্চলে, আমি বাড়ি থেকে কিভাবে আমি এটাকে মানে কন্ট্রোল করতে পারবো, বা এই কোলেস্ট্রলটা কিভাবে আমি একটু কন্ট্রোল করতে পারবো। ওষুধ না আছে, আমি আমার বয়স এমন কিছু বেশি নয়, 57-58 বছর, আমি একটু ইঞ্জিন ভ্যান চালাই। সেই জন্য আমি একটু এই অনুষ্ঠান শুনতে শুনতে ফোন করলাম। এটাই আমার বড় সমস্যা, মানে পায়খানাটা আমার পরিষ্কার হয় না। আর আমি কয়েকদিন বেল খাচ্ছিলাম, সেই বেল এখন বাজার পাচ্ছি না। বেল খেলে আমার পায়খানাটা ভালো কন্ট্রোল হয়, পরিষ্কার হয়। কিন্তু যে বেল মানে পাচ্ছি না, তখন দেখতে পাচ্ছি এবার ওষুধের দিকে যেতে হচ্ছে। এটাই হচ্ছে আমার বড় সমস্যা। হ্যাঁ, আপনি উত্তর দিতে পারেন। দেখুন, আপনি তো অনেকগুলো রোগের মধ্যে দিয়েই যাচ্ছেন। এবার আপনার এখন ওজনটা আপনি বললেন কমিয়েছেন, কিন্তু এখনও আপনার লিভারে ফ্যাট রয়ে গেছে আপনি বলছেন। দেখুন, এর জন্য আপনাকে আয়ুর্বেদিক ওষুধ খেতে হবে, আপনাকে একটা লিভারের ওষুধ খেতে হবে, একটা হজমের জন্য একটা ওষুধ খেতে হবে, একটা অ্যান্টাসিড খেতে হবে, এবং একটা পায়খানা পরিষ্কারের পার্গেটিভ জাতীয় ওষুধ খেতে হবে। এখানে তো আমি ওষুধের নাম নিতে পারি না। তো লিভারের ফ্যাট কমানোর জন্য একটা লিভারের ওষুধ আপনাকে খেতেই হবে। এবার এর জন্য একজন আয়ুর্বেদিক ডাক্তারের সাথে যোগাযোগ করা দরকার। আপনি চাইলে আমাদের এখানে বিরাটিতেও আসতে পারেন, ডক্টর প্লাসে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, সেটাই, মানে কিছু কিছু ওষুধের নাম থাকে বা আমাদের অনুষ্ঠানে সেগুলো নেওয়া সম্ভব নয়। কিছু আয়ুর্বেদিক ঘরোয়া কিছু উপায় যদি ক্লাসিক প্রোডাক্টের নাম বলা যেতেই পারে, যেমন মেদোহর, গুগ্গুল। আচ্ছা আচ্ছা, এগুলো যেমন সবাই তৈরি করে, এগুলো একদম ক্লাসিক প্রোডাক্ট। তো আর ঘরোয়া পদ্ধতি বললে ওই যে দিনচর্যা রাত্রিচর্যার যে কথাটা বললাম, সকালে উঠে তাড়াতাড়ি স্নান করুন, পায়খানা বাথরুম সেরে স্নান করে উঠে 1 গ্লাস জল পান করুন। দুপুরবেলা একটু ভারী খাবার, মানে যেরকম খান সেরকমই খাবার খান, কিন্তু রাত্রিবেলার খাওয়াটা হালকা করে দিন। রাতে বড় জোর 2টো রুটি খান। এবং আপনার যেহেতু ফ্যাটে লিভার জমে আছে, তাই জন্য আপনাকে তেল মশলা জাতীয় খাবার একদম বর্জন করতে হবে। খাবারের সাথে আপনি গোলমরিচ খান, খাবারের শেষে আপনি ধনে ভাজা খান।
এগুলো করলে আস্তে আস্তে দেখবেন আপনার যে লিভারের ওপরে যে ফ্যাট সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে। কিন্তু শুধু এইগুলো করলে হবে না, সাথে আয়ুর্বেদিক ওষুধও খেতে হবে আপনাকে। একদমই, মানে ওরকম আজকে আমার রোগটা হয়েছে আর আমি কিছু খাচ্ছি আর তাতেই সব সেরে যাচ্ছে তা তো হবে না, তার জন্য একটা প্রপার ট্রিটমেন্ট দরকার। সেই ট্রিটমেন্ট আপনাকে নিতে হলে অবশ্যই ডক্টর প্লাসে আসতে হবে, ডক্টর প্লাস থেকে সেই চিকিৎসা নিতে হবে। স্যার, আমরা যদি এবার সরাসরি চিকিৎসাতে যাই, যে যারা পেশেন্টরা আপনার কাছে আসছেন ওবেসিটি নিয়ে, আয়ুর্বেদিক উপায়ে কি ট্রিটমেন্ট রয়েছে এবং ডক্টর প্লাস কি ট্রিটমেন্ট প্রোভাইড করে? আমাদের মেন ওবেসিটিটা হচ্ছে আমাদের যখন আমরা স্থূলতায় চলে আসছি তখন আমাদের হজম শক্তিগুলো দুর্বল হয়ে পড়ছে, কারণ সব কিছুই হচ্ছে আমাদের এই চর্বিগুলোকে ভাঙার চেষ্টা করার জন্য শরীর চেষ্টা করে যাচ্ছে, ফলে অন্যান্য কাজগুলো ব্যাহত হচ্ছে। এর ফলে শরীরের সব জায়গারই কাজকর্ম ব্যাহত হচ্ছে, ফলে অন্যান্য জায়গায় যে নারিশমেন্টটা পাওয়ার দরকার ছিল, পুষ্টিগুণটা পাওয়ার দরকার ছিল, সেইটা অন্যান্য ধাতুগুলো পাচ্ছে না, মেধো ধাতুতে গিয়ে আটকে থেকে যাচ্ছে। তার জন্য আমাদেরকে প্রথমে লিভারকে জোর দিতে হবে। লিভার যখন স্ট্রং হয়ে যাবে তখন খাবারের হজমটা ভালো হবে। খাবারের হজমটা যেই ভালো হবে তখন হচ্ছে আমাদের মাউথ টু রেকটাম যে পৌষ্টিকতন্ত্র বলে, যে চ্যানেলটা যখন পরিষ্কার থাকবে, আপনার যদি পায়খানা পরিষ্কার হয়, হজম ভালো হয় এবং অ্যাসিডিটি না থাকে, তাহলে আপনার পুরো চ্যানেলটা পরিষ্কার, তখন দেখবেন যে বাকি কাজগুলো আরও ভালোভাবে শুরু হয়ে গেছে। তখন শরীরের অন্যান্য অর্গানের ওপর প্রেশার কম পড়বে, তার ফলে মেদ ভালোভাবে ভাঙতে শুরু করবে। এই যে আমাদের লিভার, অগ্নাশয় এগুলোর থেকে যে জুসগুলো বেরোবে সেগুলো মেদকে ভাঙতে সাহায্য করবে। এর জন্য আমাদের প্রথমে একটা লিভারের ওষুধ খেতে হবে, একটা অ্যান্টাসিড খেতে হবে, একটা পার্গেটিভ জাতীয় ওষুধ খেতে হবে। এর সঙ্গে যাতে মেদ ভেঙে দেওয়া যায় সেই রকম, যেমন একটা নাম বললাম মেদোহর গুগ্গুল, এই ধরনের ওষুধ। এবার সবটা তো এখানে এইভাবে বলা যায় না, আমাদেরকে প্রথমে রোগী পরীক্ষা করতে হয়। আমরা নাড়ি ধরে রোগীর চিকিৎসা করি। তো হয়তো আপনি একটা রোগ নিয়ে আমাদের কাছে এলেন, আমরা আপনার নাড়ি ধরে আরও কী কী সমস্যা আছে আমরা বলে দিতে পারি। আমরা শুধু আপনার যেটা বলেছেন সেইটারই চিকিৎসা করি না, আমরা পুরো শরীরের চিকিৎসাটা করার চেষ্টা করি যাতে আপনি সব দিক থেকে সুস্থ হতে পারেন। তো প্রত্যেকটা রোগের সাথেই প্রত্যেকটা রোগ কোনো না কোনোভাবে কানেক্টেড। তো একটা রোগকে সারাতে গেলে আমাকে আরেকটা রোগের চিকিৎসাও সঙ্গে সঙ্গে করতে হয়। এই জন্য সামনাসামনি দেখা না করলে, এইভাবে ফোনের মাধ্যমেও সবটা বলা সম্ভব নয়, কিছুটা বলা সম্ভব। একদমই, আর তার জন্যই ডক্টর প্লাসে আসতে হবে। বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস। আপনারা আসুন, আপনাদের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু ডক্টর প্লাস থেকে হয়ে যাওয়া সম্ভব, কারণ এখানে ডক্টরসদের রীতিমতো টিম রয়েছে, যে টিম আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবে। স্যার, আরেকটা বিষয়ে, যে আয়ুর্বেদিক উপায়ে যখন ওবেসিটি ট্রিটমেন্ট হচ্ছে তখন তার একটা ভালো রেজাল্ট পাওয়া, সেটা কত দিনের মধ্যে সম্ভব? দেখুন, আপনি যদি একদম যা যা নিয়মকানুন বললাম সব যদি ঠিকঠাকভাবে মেনে চলেন, মোটামুটি 6 মাস থেকে 7 মাস 8 মাস মধ্যে আপনার অনেকটা আগের মতো পর্যায়ে ফিরে আসা সম্ভব। এবার আপনার খাদ্যাভ্যাসের ওপর ডিপেন্ড করছে, আপনি কিভাবে ওষুধ খাচ্ছেন, কিভাবে নিয়ম মেনটেন করছেন, যে দিনচর্যা রাত্রিচর্যা যেটা বললাম, ব্যায়াম করতে হবে প্রচুর পরিমাণে, সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করতে হবে, অনেক এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ না করলেও হবে, আপনি যদি ব্যায়াম করেন ব্যায়ামটাই আপনার এক্সারসাইজ হিসেবে কাজ করে যাবে। এইভাবে ঠিক হওয়া সম্ভব। মানে সব মিলিয়ে বলতে গেলে সোজা কথায় সেটা হচ্ছে একটা সুষ্ঠু জীবন, একটা পিসফুল লাইফ, আর যেটার মধ্যে আমরা অনেক নিয়ম মেনে চলবো। কোনো উশৃঙ্খল জীবন নয়, একটু শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। একটা সঠিক সময় ঘুম থেকে ওঠা, সঠিক সময় স্নান করা, সঠিক সময় নিজেকে পরিষ্কার রাখা, স্নানের পর জল খাওয়া, ভালো খাবার দাবার খাওয়া, সেটা দুপুরের মধ্যে খাওয়া, রাতে খুব বেশি ভারী খাবার না খাওয়া, খুব হালকা খাবার খাওয়া, পেটটাকে খানিকটা খালি রেখেই খাওয়া যাতে ঘুমটা ভালো হতে পারে। এরকম ছোট ছোট নিয়ম যেগুলো হয়তো আমরা বাঙালিরা মেনে চলতাম, তার কারণ আমাদের বাঙালিদের একটা কথাতেই ছিল যে সকালে খাও রাজার মতো। এরকম একটা লাইন রয়েছে, সে লাইনটা আমার এখন মনে পড়ছে না, কিন্তু একটা গোটা লাইন রয়েছে, পংক্তি রয়েছে, যে আমাদের খাওয়া দাওয়া কীরকম হওয়া উচিত বাংলায়। তো কিছুটা আমরা মেনে চলতাম, কিন্তু এখন প্রত্যেকটা মানুষেরই জীবনযাত্রায় অনেকটাই পার্থক্য এসেছে, সেই জীবনযাত্রার সাথে সাথে সব কিছু বদলেছে। সেটার সাথে
নিজেকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে, তার জন্য ডক্টর প্লাসে অবশ্যই আসতে হবে আপনাদের। বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকেই ডক্টর প্লাস। আপনারা সেখানে আসুন, সেখানে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বার থেকে আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন। এবং কিভাবে আসবেন, আসলে কি কি ফেসিলিটিস আপনারা পাবেন, সেখানে মানুষ রয়েছেন যারা আপনাদেরকে সমস্তটা জানাতে পারবেন। এছাড়াও তো ডক্টরসদের টিম রয়েছেনই আপনাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য। শুধু আপনাকে একটু বিশ্বাস করে ডক্টর প্লাসের দিকে হাতটা বাড়িয়ে দিতে হবে, যাতে ডক্টর প্লাস আপনার হাতটা ধরলে আপনাকে সুস্থতার পথে নিয়ে যায়। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, সময়সীমা একদম শেষ। আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ।